ধরুন বাংলাদেশি একজন ইম্পোর্টারের একটি ক্যাপিটাল মেশিনারির প্রয়োজন। এর জন্য সে জার্মানির একজন এক্সপোর্টারের সাথে কন্ট্যাক্ট করলো যে আমার একটি ক্যাপিটাল মেশিনারির প্রয়োজন, যার দাম হচ্ছে $10,000। তুমি কি আমাকে ক্যাপিটাল মেশিনারিটা দিতে পারবে কিনা? তখন এক্সপোর্টার ইম্পোর্টারকে বলল, আমি দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু তুমি যে আমাকে ডিউটা আমি পেমেন্ট করবে সেটা আমি বিশ্বাস করতে পারছি না, অথবা প্রোডাক্ট ডেলিভারি করার পর তুমি যে আমাকে পেমেন্ট করবে সেটা আমি বিশ্বাস করতে পারছি না, তুমি আমাকে অ্যাডভান্স পেমেন্ট করো। তখন ইম্পোর্টার বলল যে আমি যে তোমাকে অ্যাডভান্স পেমেন্ট করব, করার পর তুমি যে আমাকে ক্যাপিটাল মেশিনারিটাকে সাপ্লাই দিবে প্রপারলি কোয়ালিটি মেনটেন করে, সেটা আমি বিশ্বাস করতে পারছি না। তখন এক্সপোর্টার তাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি তোমাকে তোমার এবং আমার ভিতরে যে সেলস কন্ট্রাক্টটি প্রতিষ্ঠিত হয়েছে সেটি নিয়ে তুমি তোমার ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে বলো যে আমার সেলস কন্ট্রাক্টের যেসব টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, একই সাথে গুডস রিলিজ করার জন্য এবং গুডসের কোয়ালিটি এনশিওর করার জন্য তোমার যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলোর রিকোয়ারমেন্ট দিয়ে তোমার ব্যাংককে একটা ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করতে বলো। ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করার ফলে তোমার যে নন পেমেন্ট রিস্কটা আছে সেটা ইস্যুইং ব্যাংক নিয়ে নিবে। অর্থাৎ আমি যদি কমপ্লাইন প্রেজেন্টেশন করি এলসির টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে, তাহলে ইস্যুইং ব্যাংক আমাকে পেমেন্ট করে দিবে। একই সাথে তুমি তোমার প্রোডাক্টের ডেলিভারি এবং কোয়ালিটি এনশিওর হতে পারবে যেসব তুমি ডকুমেন্টস চেয়েছ ডকুমেন্টারি ক্রেডিটের আন্ডারে। তখন অ্যাপ্লিকেন্ট ইস্যুইং ব্যাংকের কাউন্টারে যাবে এবং সে একটি ডকুমেন্টারি ক্রেডিট অ্যাপ্লিকেশন সাবমিট করবে, যেখানে সেলস কন্ট্রাক্টে এক্সপোর্টার কর্তৃক মেনশনকৃত টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। একই সাথে ইম্পোর্টারের যেসব ডকুমেন্টস প্রয়োজন এবং তার যেসব টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো মেনশন করা থাকবে। এখন ইম্পোর্টার যখন ইস্যুইং ব্যাংকে একটি ডকুমেন্টারি ক্রেডিট প্রতিষ্ঠা করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবে, তখন সে অ্যাপ্লিকেন্টে পরিণত হবে। ইম্পোর্টার যদিও ইউসিপি 600-এর আন্ডারে রিকগনাইজ পার্টি না, কিন্তু অ্যাপ্লিকেন্ট হচ্ছে ইউসিপি 600-এর আন্ডারে একটি রিকগনাইজড পার্টি, এবং অ্যাপ্লিকেন্টকে ইউসিপি 600 ডিফাইন করার চেষ্টা করেছে এভাবে: অ্যাপ্লিকেন্ট মিনস দ্য পার্টি অন হোজ রিকোয়েস্ট দ্য ক্রেডিট ইজ ইস্যুড। তার মানে হচ্ছে যে ব্যাংকে ইস্যুইং ব্যাংকে রিকোয়েস্ট করে ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করার জন্য সেই হচ্ছে অ্যাপ্লিকেন্ট। এখানে একটি দেখার বিষয় হচ্ছে অ্যাপ্লিকেন্ট বলতে এখানে পার্টি বলা হয়েছে, অ্যাপ্লিকেন্ট মিনস দ্য পার্টি, পার্টি বলা হয়েছে কিন্তু কাস্টমার কিন্তু বলা হয়নি। এটা বলার কারণ হচ্ছে একটা ওয়েডার স্কোপ ক্রিয়েট করার জন্য। এখানে অ্যাপ্লিকেন্ট যে শুধুমাত্র ব্যাংকের কাস্টমারই হবে ব্যাপারটা তা নয়, এটা যে কোনো এন্টিটি হতে পারে আদার দ্যান ব্যাংকস অ্যাকচুয়াল কাস্টমার। এটার একটি গুড এক্সাম্পল হতে পারে, ধরুন আপনার একটি কর্পোরেট ক্লায়েন্ট রয়েছে, তার একটি রিভলভিং লিমিট রয়েছে যার আন্ডারে আপনি রেগুলারলি এলসি ইস্যু করেন, কিন্তু তার একটি সিস্টার কনসার্নও রয়েছে, কিন্তু তারা রেগুলারলি আপনার এখান থেকে ব্যাংকিং সার্ভিস অথবা ডকুমেন্টারি ক্রেডিট বা অথবা ট্রেড সার্ভিসটা নেয় না। তো এক্ষেত্রে আপনি আপনার কর্পোরেট ক্লায়েন্টের রিভলভিং লিমিটটা ইউজ করে তার সাবসিডির এগেনস্টে আপনি একটি ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করতে পারেন। এক্ষেত্রে যদিও অ্যাপ্লিকেন্ট হচ্ছে তার সাবসিডি কোম্পানিটা অর্থাৎ তার সিস্টার কনসার্ন, কিন্তু ইনস্ট্রাক্টিং পার্টি হবে কর্পোরেট ক্লায়েন্টটি। যতক্ষণ পর্যন্ত আপনার লোকাল ল, আপনার সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন এবং ইন্টারনাল পলিসি সাপোর্ট করছে, ততক্ষণ পর্যন্ত আপনি যে কোনো পার্টির রিকোয়েস্টের এগেনস্টেই আপনি ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করার ফলে যতটুকু রিস্ক ক্রিয়েট হবে সেটা ইস্যুইং ব্যাংক হিসেবে আপনি নিতে আগ্রহী, অর্থাৎ রিস্ক অ্যাপেটাইটটা আপনার রয়েছে। এখানে যদিও অ্যাপ্লিকেন্ট মিনস দ্য পার্টি বলা হয়েছে, মানে অ্যাপ্লিকেন্ট মানে হচ্ছে একটি পার্টি, কিন্তু অ্যাপ্লিকেন্ট এখানে পার্টি বলতে যেহেতু আমরা আগে বলেছি একটা ওয়েডার একটা এন্টিটিকে বোঝানো হয়েছে, কিন্তু তারপরেও ডকুমেন্টারি ক্রেডিটের কিন্তু অ্যাপ্লিকেন্ট কোনো পার্টি নয়।
ডকুমেন্টারি ক্রেডিট হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট আন্ডারটেকিং ফ্রম দ্য ইস্যুইং ব্যাংক টু দ্য বেনিফিশিয়ারি দ্যাট দ্য ইস্যুইং ব্যাংক উইল পে টু দ্য বেনিফিশিয়ারি আপন কমপ্লাইং প্রেজেন্টেশন। এবং ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারির ভিতরে যে আন্ডারটেকিং অথবা যে রিলেশনশিপ, এটা কখনোই ইস্যুইং ব্যাংক এবং অ্যাপ্লিকেন্টের ভিতরে যে রিলেশনশিপ এটা দ্বারা প্রভাবিত হবে না। দুইটা রিলেশনশিপ থাকবে টোটালি ইন্ডিপেন্ডেন্ট এবং একটি রিলেশনশিপ আরেকটার উপর প্রভাব বিস্তার করবে না। ইস্যুইং ব্যাংক এবং অ্যাপ্লিকেন্টের ভিতরে ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করার পূর্বে সম্পর্ক কী হবে সেটা ইউসিপি 600 ডিফাইন করে না। এটা সম্পূর্ণভাবে নির্ধারিত হবে ব্যাংকার কাস্টমার রিলেশনশিপের উপর ভিত্তি করে ব্যাংকের ইন্টারনাল গাইডলাইন্স অনুসারে অথবা রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুসারে। একটি ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করার পর অ্যাপ্লিকেন্ট আপনাকে বিভিন্ন সময় টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ করার জন্য আপনার কাছে অ্যামেন্ডমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারে, কিন্তু ইস্যুইং ব্যাংক হিসেবে আপনি তার ইনস্ট্রাকশন মানতে বাধ্য নন। আপনি তার ইনস্ট্রাকশন নাও মানতে পারেন, যেহেতু আপনার আন্ডারটেকিংটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট অনেক সময় আপনাকে ওয়েভার মানে ডিসক্রিপেন্সি ওয়েভ করার পারমিশন দিতে পারে, কিন্তু ইস্যুইং ব্যাংক হিসেবে আপনি ডিসক্রিপেন্সি ওয়েভ করবেন কি না সেটা সম্পূর্ণ আপনার নিজের এখতিয়ার। অ্যাপ্লিকেন্ট আপনাকে এলসি ক্যান্সেল করার রিকোয়েস্ট দিতে পারে, এখন এলসিটা আপনি ক্যান্সেল করবেন কি না এটা সম্পূর্ণ ইস্যুইং ব্যাংক হিসেবে আপনার নিজের এখতিয়ার। এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাপ্লিকেন্টের বিভিন্ন দিকগুলো দেখতে পারলাম। একই সাথে কিছু কস্ট রয়েছে যেটা অ্যাপ্লিকেন্ট বিয়ার করতে বাধ্য এবং ইউসিপি 600 এটা স্পেসিফিক্যালি মেনশন করা আছে। যেমন ডকুমেন্টারি ক্রেডিট ট্রানজ্যাকশন ফুলফিল করার ক্ষেত্রে আরও কিছু ব্যাংক ইনভলভ থাকে, যেমন অ্যাডভাইজিং ব্যাংক, নমিনেটেড ব্যাংক, কনফার্মিং ব্যাংক। এসব ব্যাংক যেসব চার্জ ইনকার্ড হয় সেগুলোর কথা কে বিয়ার করবে যদি এলসিতে মেনশন করা না থাকে, তাহলে আলটিমেটলি ইস্যুইং ব্যাংককে বিয়ার করতে হয় এবং কি অ্যাপ্লিকেন্টকে ইস্যুইং ব্যাংকে রিইম্বার্স করতে হয়। অর্থাৎ কি যে ইস্যুইং ব্যাংক যেসব চার্জ নিজের কাছ থেকে দিচ্ছে অ্যাপ্লিকেন্টকে আলটিমেটলি সেটা পেমেন্ট করতে হবে ইস্যুইং ব্যাংককে। একই সাথে ফরেন কোনো লস এবং ইউসেসেস দ্বারা কোনো অব্লিগেশন অথবা রেসপন্সিবিলিটি যদি ক্রিয়েট হয়, এমনকি বলা যদি না থাকে এলসিতে যে কে এটা বিয়ার করবে, তাহলে অবশ্যই অ্যাপ্লিকেন্টকে এটা বিয়ার করতে হবে। এর রিলেটেড যদি কোনো কস্ট থাকে অথবা কোনো রেসপন্সিবিলিটি অ্যারাইজ করে তাহলে এটা সম্পূর্ণ অ্যাপ্লিকেন্টের এখতিয়ার। এর একটি অন্যতম উদাহরণ হচ্ছে, ধরুন আপনি একটি গুডস ইম্পোর্ট করার জন্য এলসি ইস্যু করেছেন, কিন্তু ওই গুডসটাই ইম্পোর্ট করার আগে একটা প্রিশিপমেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে এক্সপোর্টারের কান্ট্রিতে, কিন্তু আপনারা না জানার কারণে ডকুমেন্টারি ক্রেডিটে এটা মেনশন করেননি। কিন্তু যেহেতু শিপমেন্ট করার আগে প্রিশিপমেন্টটা ইন্সপেকশন করা প্রয়োজন অথবা বাধ্যতামূলক, সেহেতু এটার কস্টটা অ্যাপ্লিকেন্টকে বিয়ার করতে হবে, কারণ এ রিলেটেড কস্ট কে বিয়ার করবে এটা এলসিতে বলা নেই। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম অ্যাপ্লিকেন্টের যেসব রোলস রেসপন্সিবিলিটিস অথবা তার যেসব ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এ দ্বারা বুঝতে পারলাম যে অ্যাপ্লিকেন্ট খুব একটা সুবিধাজনক পজিশনে নেই একটা এলসি করার ক্ষেত্রে। কিন্তু এরপরও অ্যাপ্লিকেন্টের কিছু কমফোর্ট জোন রয়েছে এবং একটা মেজর কমফোর্ট জোন ফরেন ট্রেড ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। আমরা যদি দেখি এর মধ্যে অন্যতম হচ্ছে তার যে ক্রেডিট অর্ডিনেন্সটা এটা আবার রিইস্টাবলিশড হচ্ছে। ডকুমেন্টারি ক্রেডিট ইস্টাবলিশড হয়েছে মূলত ইম্পোর্টারের নন পেমেন্ট রিস্কটাকে রিমুভ করার জন্য। যখন ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করা হলো তখন অ্যাপ্লিকেন্টের নন পেমেন্ট রিস্কটা দূর হয়ে গেল, অর্থাৎ ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং দিচ্ছে যে সেই কমপ্লাইন প্রেজেন্টেশনের এগেনস্টে পেমেন্ট করবে, যার ফলে বেনিফিশিয়ারির কনফিডেন্সটা এখানে অনেক ক্ষেত্রে বেড়ে যায়। একই সাথে ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মধ্যে একটা লং টার্ম ট্রেডিং রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে এটি অন্যতম একটি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যেহেতু ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং দিচ্ছে, ইম্পোর্টারকে কোনো ধরনের কোনো অ্যাডভান্স পেমেন্ট এক্সপোর্টারকে দেওয়ার প্রয়োজন নেই যদি না এলসিতে বলা থাকে, যার ফলে অ্যাপ্লিকেন্ট অথবা ইম্পোর্টারের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের উপর কোনো প্রেশার পড়বে না। অ্যাপ্লিকেন্টের ম্যান্ডেট ইস্যুইং ব্যাংকের প্রতি যদি আমরা দেখি, তাহলে অ্যাপ্লিকেন্ট ইস্যুইং ব্যাংকে তখনই পেমেন্ট করবে যখন কমপ্লাইন প্রেজেন্টেশন হবে, অর্থাৎ এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে যখন ডকুমেন্ট প্রেজেন্টেশন হবে তখনই শুধুমাত্র ইস্যুইং ব্যাংক পেমেন্ট করবে, এবং কি কমপ্লাইন প্রেজেন্টেশন এগেনস্টে পেমেন্ট হলেই শুধুমাত্র অ্যাপ্লিকেন্ট ইস্যুইং ব্যাংকে পেমেন্ট করবে। যদি নন কমপ্লাইন প্রেজেন্টেশন হয় এবং ইস্যুইং ব্যাংক যদি পেমেন্ট করে দেয় তাহলে অ্যাপ্লিকেন্ট ইস্যুইং ব্যাংকে পেমেন্ট করতে বাধ্য নয়। এখন আমরা